আচ্ছা, তো আমরা আগের দিন মানে আগের ভিডিও পর্যন্ত হচ্ছে 3টা স্টেপ শিখছিলাম। প্রথমটা ছিল হচ্ছে ক্রাশিং, দেন সেকেন্ডটা ছিল হচ্ছে আমাদের কনডেনসেশন অফ অক্সাইডস, সরি কনডেনসেশন অফ ওরস। আমরা অনেকগুলো স্টেপ শিখছি কীভাবে হাইড্রোলাইটিক ফ্লোটেশন, ম্যাগনেটিক সেপারেশন, লাস্টটা আছে কেমিক্যাল। সবগুলো আমরা ছবি টবি দিয়ে শিখছি। বেশিরভাগ কথাটা আমি মুখে মুখে বলছি, এটা একটু কাইন্ডলি বই থেকে পড়তে হবে, কারণ সব কিছু তো লেখা পসিবল হয় না। যতটুকু পসিবল হয়েছে ততটুকু লিখছি। অ্যান্ড দেন দ্য থার্ড প্রসেস হচ্ছে কনভার্সন টু অক্সাইডস। আচ্ছা, এতগুলো প্রসেস করার পরে আমাদের হাতে এখন আছে আকরিকের অক্সাইডগুলো আমার হাতে আছে। এখন এই অক্সাইডগুলো থেকে আমার কাজটা হচ্ছে ডিফারেন্ট প্রসেস ইউজ করে আমরা ধাতুগুলোকে আলাদা করে নিব। তো ধাতু আলাদা করার জন্য আমরা প্রসেসগুলো আগেই বলে আসছিলাম যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যেগুলো প্রথম দিকে থাকে, বিশেষ করে হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই পর্যন্ত এদেরকে আমরা কি করতাম, ইলেকট্রোলাইসিস করতাম। জেড এন, মাঝখানে গোড়া যারা ছিল এদেরকে আমরা করতাম কি, কার্বন রিডাকশন করতাম এদেরকে। আর ফাইনালি হাইড্রোজেনের পরে যারা ছিল এদেরকে করতাম হচ্ছে সেলফ রিডাকশন। আর বাকি প্লাটিনাম আর গোল্ডকে আমরা ডিরেক্টলি পাইতাম। তো আমরা আপাতত এদের আমরা সবগুলার কি পাইছি, আমরা সবগুলার আমার অক্সাইডগুলো এখন হাতে আছে। এই অক্সাইডগুলো থেকে আমরা এই ইন্ডিভিজুয়াল মেটালগুলোকে আমরা আলাদা করতে থাকবো। তাহলে আমরা একদম প্রথম স্টেপে কাকে পাচ্ছি, ইলেকট্রোলাইসিস। কাদের করব, এই যে এই পাবলিকগুলারে করবো আমরা। এদেরকে আমরা ফার্স্টে কী করবো, ইলেকট্রোলাইসিস করতে হবে। ইলেকট্রোলাইসিস মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে একটা সলিউশন থাকবে, এদের মধ্যে এখানে একটা ইলেকট্রোড, এখানে আর একটা ইলেকট্রোড, এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ লাগাবো, এটা হয়ে যাবে হচ্ছে আমার পজিটিভ, এটা নেগেটিভ হবে, এটা হবে হচ্ছে আমার অ্যানোড, এটা হয়ে যাবে হচ্ছে ক্যাথোড। দেন এখানে কিছু একটা জমা হবে। আমরা এই প্রসেসটা ইউজ করবো আসলে ইলেকট্রোলাইসিস করতে। তো এখানে আমাদের এত ছোট একটা বালতি থাকবে না, বরং থাকবে হচ্ছে বড় সড়ো ট্যাঙ্কার থাকবে আমাদের। সো সেই বড় সড়ো ট্যাঙ্কারটা আমি এখন আঁকানোর ট্রাই করতেছি। প্রথমে আমরা শুরু করবো হচ্ছে স্পেসিফিক কিছু মেটাল থেকে, যেমন শুরুতে হচ্ছে সোডিয়াম, খুব ইম্পর্টেন্ট। সোডিয়াম এক্সট্রাকশন, ভালো করে একটা হেডলাইন দিয়ে রাখো, সোডিয়াম এক্সট্রাকশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সোডিয়াম ধাতু নিষ্কাশন, সোডিয়াম ধাতু নিষ্কাশন, এটা মাস্ট শিখতে হবে আমাদেরকে। সোডিয়ামটা কারণ আমরা অনেক বেশি ইউজ করে থাকি। সোডিয়ামের যে আকরিকটা ছিল সেটার নাম কি ছিল, সোডিয়াম ক্লোরাইড ছিল। তো এই সোডিয়াম ক্লোরাইড থেকে কীভাবে সোডিয়ামটাকে আলাদা করতে হয় আমরা সেটাই শিখবো। তাহলে প্রশ্নটা আসলে কি, প্রশ্নটা কি আসবে যে সোডিয়ামের আকরিক থেকে কি উপায়ে সোডিয়াম ধাতু আলাদা করা যায়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটার জন্য আমরা কিছু ফিগার ড্র করতে হবে। মনোযোগ ফিগার ড্র করবো। ফার্স্টে আমরা একটা টি শেপ একটা বার আঁকাবো, দেন একটা ব্যারিয়ার দিব, দেন এখানে আরেকটা আসবে টি শেপ,
আপাতত এই ফিগারটা ড্র করে ফেলো তোমরা। এখানে কোনটাকে আমি রেখে দিচ্ছি, ততক্ষণে তোমরা ড্র করতে থাকো। দেখতে যতই ভয়ঙ্কর হোক, জিনিসটা আসলে ইজি। আচ্ছা, এটা হচ্ছে সিস্টেমটা আর কি, ফিগারটা। এটা কিসের ফিগার? ছবির নিচে নামটা লেখা হচ্ছে। ডাউন পদ্ধতিতে সোডিয়াম নিষ্কাশন, মানে সোডিয়ামকে আলাদা করার প্রসেস। সোডিয়াম এক্সট্রাকশন বাই ডাউন্স মেথড। ডাউন্স মেথডে কিভাবে সোডিয়ামটাকে এক্সট্রাক্ট করতে হয় সেই ছবিটা এখানে দেখানো হচ্ছে। তাহলে আমি এটাও একটু বলে আসি কিভাবে করতে হয়। এই ভিডিওতে আমরা আপাতত সোডিয়াম নিয়ে পড়বো। হ্যাঁ, সোডিয়াম থেকে বেশি কিছু যাবো না, সোডিয়ামের বাইরে। আচ্ছা, তো কোথায় কি আছে আমি একটু বলে দিই। একদম উপরে যেটা দেখতে পাচ্ছ, একদম উপরে যেই জায়গাটা, এখান থেকে আসলে আকরিকটাকে ফেলা হচ্ছে। কি ফেলা হচ্ছে? আকরিকটা ফেলা হচ্ছে এখানে। এখানে আকরিকের মধ্যে পানি টেনে দিয়ে একটা সলিউশন বানানো হয়েছে। এই সবুজ কালার এটা হচ্ছে পুরোটা সলিউশন, আকরিকের মধ্যে পানি টেনে দিয়ে। ভালো কথা। এখন নিচ থেকে দেখো একটা টি শেপের একটা কার্বন, মানে গ্রাফাইট দিয়ে তৈরি একটা অ্যানোড, পজিটিভ হয় যেটা, সেটা ঢোকানো হয়েছে। তার মানে এই তারটা পজিটিভের সাথে লাগানো। এটা কিন্তু আসলে তার, হ্যাঁ, এটা একটা তার। তো এই তারটা কার সাথে লাগানো? পজিটিভ প্রান্তের সাথে লাগানো ব্যাটারির। তাহলে ব্যাটারি পজিটিভের সাথে লাগানো একটা
গ্রাফাইট দিয়ে তৈরি একটা অ্যানোডকে এখানে ঢোকানো হয়েছে নিচ থেকে। এই অ্যানোডের দুই পাশে দুইটা ডায়াফ্রাম দিয়ে একটা ডিভাইডিং পার্ট তৈরি করা হয়েছে, একটা ডিভাইডার দেওয়া হয়েছে ডায়াফ্রাম দিয়ে। এই যে ডায়াফ্রাম দিয়ে একটা ডিভাইডার তৈরি করা হয়েছে এই জায়গাতে। ডিভাইডারের অপোজিট সাইডে, অপোজিট দুই সাইড আর কি, একটা লেফট সাইডে রাইট সাইডে সেম হুবহু সেম দেখতে সার্কুলার আয়রন ক্যাথোড। এটা আসলে সার্কুলার, এটা দেখতে এরকম হয়, এরকম দেখতে একটা ক্যাথোড সার্কুলার। ওটাকে আমরা যদি সাইড ভিউ দেখি তাহলে এরকম লম্বা মনে হবে, এটা আসলে দেখতে এরকম, হ্যাঁ এরকম, এটা এরকম দেখতে আমরা জাস্ট সাইড থেকে দেখতেছি এরকম মনে হচ্ছে। তো একটা সার্কুলার আয়রনের ক্যাথোড মানে নেগেটিভ এখানে ঢোকানো হয়েছে, এটা নেগেটিভ পার্টে লাগানো। আর তার উপরে একটা কালেক্টিং পট লাগানো হয়েছে, এই যে এটা একটা কালেক্টিং পট, যেখান থেকে কালেক্ট হয়ে হয়ে আমার যে মেটালগুলো সেটা কই এখানে এসে ড্রপ করবে। এই পাশে কি হচ্ছে, এই পাশে পাইপটা আছে, এই পাইপটা আসলে পেছন দিয়ে ঘুরে এটার সাথে আবার লাগানো হয়। হ্যাঁ, তার মানে এইটা আর এই পাইপটা আসলে একই জিনিস। এই পাইপটাই পেছন দিয়ে পুরো যন্ত্রের পেছন দিয়ে ঘুরে এখানে আসছে। সো আলটিমেটলি আমার পট কয়টা, এখানে একটাই পট। তো এই পাইপটা জাস্ট পুরোটা ঘুরে আসে আর কি। তাহলে এখানে একটা প্রথমে একটা সার্কুলার শেপের একটা আয়রনের ক্যাথোড লাগানো হয়েছে এই জায়গাতে, এই পাশেও সেম। আর গ্রাফাইট দিয়ে তৈরি একটা অ্যানোড লাগানো হয়েছে, যা অ্যানোডের দুই পাশে তৈরি ডিভাইডার আছে যাতে পজিটিভ আর নেগেটিভ মধ্যে কোনো কানেকশন না হয়, প্লাস এই অংশে তৈরি হওয়া কিছু যাতে এই অংশে না আসে। হ্যাঁ, এটা একটা রিজন যে এইখানে তৈরি হওয়া কিছু যাতে এই পাশে না আসে, সেটা একটা আলাদা করার জন্য ডায়াফ্রাম দেওয়া হয়েছে। কথা হচ্ছে কোথায় কি তৈরি হচ্ছে আমাদের একটু দেখতে হবে। আমরা যেটা জানি সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি তোমরা ক্লাস মানে চ্যাপ্টার 8টা পড়ে আসছো, চ্যাপ্টার 8 আগে থেকে পড়া থাকলে আমি পরবর্তী পার্ট থেকে প্রসিড করবো আর কি। চ্যাপ্টার 8 যদি পড়া থাকে তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়েছিলাম। একটু সোডিয়াম ভাবো তো, সোডিয়াম ক্লোরাইড কি একটা সল্ট না, পানিতে সলিউশন করা যায়, সো অ্যাকোয়াস সল্ট। এটা পানিতে মিশাইলে কি হবে, সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাবে, একটা সোডিয়াম প্লাস তৈরি করবে আর হচ্ছে ক্লোরিন মাইনাস তৈরি করবে। তার মানে এখন আমার এই সলিউশনের মধ্যে কি আছে, সোডিয়াম আছে আর ক্লোরিন আছে। তো সোডিয়াম তো মেটাল, সোডিয়াম প্লাস হয়ে আছে, সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে, আর ক্লোরিন নেগেটিভ মাইনাস আয়ন। সো ক্লোরিন কি ট্রাই করবে, ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার ট্রাই করবে না। তো আমাদের তো কাজ হয়ে গেল। তাহলে আমরা অক্সিডেশন পার্ট মানে অ্যানোডে যদি রিয়াকশন লিখি, অ্যানোডে অক্সিডেশন হয় অলওয়েজ। অ্যানোডটা কিন্তু কি পজিটিভ এখানে, হ্যাঁ। সো অ্যানোডের রিয়াকশনটা যদি লিখি, ক্লোরিন মাইনাস কি করবে, ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে ক্লোরিন প্লাস ইলেকট্রন তৈরি হলো। এরকম আরেকটা ক্লোরিনের সাথে অ্যাড হবে, হয়ে ক্লোরিন গ্যাস হিসাবে বাইরে বের হয়ে যাবে, তাই তো। তার মানে আমি এই যে অ্যানোড, আমার অ্যানোড কোথায়, এই যে এটা হচ্ছে আমার অ্যানোড, এই যে এই জায়গাটা হচ্ছে আমার অ্যানোড। তো এই অ্যানোডের মধ্যে আমি কোন গ্যাসটাকে পাবো, ক্লোরিন গ্যাস। তার মানে ক্লোরিন গ্যাসের একটা বুদবুদ আমার এখানে তৈরি হবে। এই ক্লোরিন গ্যাসের বুদবুদটা কি এদিক দিয়ে ওঠা শুরু করবে না, উঠে এদিক থেকে বের হয়ে যাবে ক্লোরিন গ্যাস, যেটা কারণে পরবর্তীতে অন্য কোথাও গিয়ে স্টোর করে প্রেশারাইজ করে রাখতে পারবো। তাহলে অ্যানোডে তৈরি হওয়া ক্লোরিন গ্যাসটা এই মাঝখান দিয়ে উঠবে একটা গম্বুজ আকৃতির নল ভেদ করে, মানে নল থেকে বের হয়ে আলটিমেটলি কোনো এক জায়গাতে গিয়ে প্রেশারাইজ করে লিকুইড অবস্থায় স্টোর করা হবে। এটা গেল অ্যানোডের রিয়াকশন। এরপর আসো ক্যাথোডে কি হচ্ছে। ক্যাথোডে কি হয়, অলওয়েজ রিডাকশন হয়। এটা চ্যাপ্টার 8-এ পড়া, আমি ধরে নিচ্ছি তোমরা পারো। ক্যাথোড হচ্ছে নেগেটিভ চার্জের। সো সোডিয়াম প্লাস, এই যে ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছিল না, এই যে ছেড়ে দেওয়া ইলেকট্রনটা, এটাই সোডিয়ামটা নিবে, নিয়ে সোডিয়াম সলিড হিসাবে তৈরি হবে। এখন এই সোডিয়াম সলিড বলতে সোডিয়াম লিকুইড, আসলে সোডিয়াম সলিড হয় না, সোডিয়াম লিকুইড হয়, কারণ এখানে টেম্পারেচারটা অনেক হাই থাকে। তো সোডিয়াম কি অবস্থা থাকবে, লিকুইড অবস্থা থাকবে। তো সোডিয়ামের লিকুইডটা আসলে কই জমা হবে, এইটার গায়ে গায়ে জমা হয়, এবং এই পাইপ দিয়ে ঢুকে এদিক থেকে বের হয়ে ওই পিছন দিয়ে ঘুরে এদিকে আসে। তেমনি এখানেও সোডিয়াম জমা হওয়া শুরু হবে। সোডিয়াম জমা হচ্ছে হইতে হইতে কোন দিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে সোডিয়াম, আস্তে 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 কই জমা হবে, এই জায়গা থেকে সোডিয়ামটা জমা হবে আবার, তাই তো। তাহলে সোডিয়ামটা কার মধ্যে জমা হচ্ছে, দেখো আমি লিখে রাখছি, এটা কি কেরোসিনের মধ্যে জমা হচ্ছে সোডিয়ামটা, তাই না।
হ্যাঁ, তাহলে সোডিয়ামটা কেরোসিনের মধ্যে রাখতে হচ্ছে, কেন রাখতে হচ্ছে সেটারও রিজন আছে। আচ্ছা, আমি এই দুই পাশে এটা মুছে দিই একটু। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমার কি সোডিয়াম, সব এগুলো সবই হচ্ছে আমার সোডিয়াম। তাহলে সোডিয়ামটা কি ক্যাথোডে তৈরি হচ্ছে, ক্যাথোডে তৈরি হয়ে এই পাইপ লাইন দিয়ে ঘুরে আমার কোন দিকে আসবে, এদিক থেকে ঘুরে এখানে ড্রপ করবে, ড্রপ করে কেরোসিনের মধ্যে এটা আলটিমেট কি জমা হওয়া শুরু হবে। কথা হচ্ছে সোডিয়ামটাকে কেন কেরোসিনের মধ্যে রাখা হয়, রাখার কারণটা বলে দিচ্ছি এই পাশে। সোডিয়ামকে কেরোসিনে রাখার কারণ, একবারে যদি বলি এক লাইনে, সোডিয়ামটা অতিমাত্রা সক্রিয় বা তীব্র সক্রিয় ধাতু, তীব্র সক্রিয় ধাতু যা বাতাস বা পানি বা জলীয় বাষ্প বা ভ্যাপার, জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে মানে রিঅ্যাকশন করে সোডিয়াম অক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড বানাতে পারে। কিন্তু কথা হচ্ছে আমার তো দরকার ছিল সোডিয়াম, আমার তো সোডিয়াম অক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার নেই, উল্টে আর আমার জন্য লস প্রজেক্ট হয়ে যাবে। তো আমরা কি করব, সোডিয়ামটাকে যাতে বাইরে বাতাসের সাথে না মেশে, এই জন্য আমরা সোডিয়ামকে কি করব, কেরোসিনের মধ্যে রাখবো, কারণ কেরোসিনটা হচ্ছে জৈব পদার্থ, যার ফলে কেরোসিন জৈব দ্রাবক, অর্গানিক সলভেন্ট, যা সোডিয়ামকে বিক্রিয়া থেকে বাধা দেয়, মানে বিক্রিয়া করতে দেয় না, বিক্রিয়া করতে বাধা দেয়, রেজিস্ট করে রিঅ্যাকশনটাকে, যার ফলে সোডিয়ামটা সোডিয়ামের মতোই থাকে। কথা হচ্ছে সোডিয়ামটা সলিড বা লিকুইড টাইপের ছিল, তাহলে সলিউশনের নিচের দিকে জমা হওয়ার কথা ছিল, সোডিয়ামটা আমার এই অঞ্চলে জমা হওয়া উচিত ছিল, কিন্তু এই অঞ্চলে কেন জমা হয়নি, কেন উপর দিকে উঠলো, কারণ সোডিয়ামটা হচ্ছে হালকা। হ্যাঁ, সোডিয়ামটা হালকা, এই কারণে কি সোডিয়ামটা উপরে ভেসে ওঠে। তাহলে এখানে এক জায়গাতে লিখে রাখো, সোডিয়াম হালকা হয় উপরে ভেসে ওঠে। তাহলে সোডিয়ামটা হালকা হয়েছে দেখে কি উপরে পানির উপরে ভেসে উঠছে, যার ফলে এটা আমরা উপর থেকে কালেক্ট করে নিতে পারি। দেখো সোডিয়ামটাকে উপর রাখাইছি, এই উপর থেকে কালেক্ট করে নিয়ে কেরোসিনের মধ্যে জমানো হচ্ছে। এটা হচ্ছে সোডিয়াম এক্সট্রাকশনের প্রসেস। কথা হচ্ছে এখানে আমি একটা টপিক বাদ দিয়ে গেছি, বাদ দেওয়ার রিজনটা আছে, একটু ঠান্ডা মাথায় ভাবো। সোডিয়াম ক্লোরাইড, এটা ছিল সোডিয়ামের আকরিক। সোডিয়াম ক্লোরাইডের যে মেল্টিং পয়েন্ট, সলিড থেকে মেল্ট হবে আর কি, গলনাঙ্ক বাংলায়, এটা অনেক বেশি হয়, অলমোস্ট 801 ডিগ্রি সেলসিয়াসের মতো, হিউজ টেম্পারেচার। সো এটা অ্যাচিভ করতে হলে আমাকে অনেক কস্ট বেড়ে যাবে। তো এত বেশি কস্টলি প্রসেস আমার করা যাবে না, এর জন্য আমরা কি করব, সোডিয়াম ক্লোরাইডের সাথে কিছু এর মামাতো ভাই ক্যালসিয়াম ক্লোরাইডকে মিশাই দিব। সোডিয়াম ক্লোরাইড নিব 40%-এর মতো, বাকি 60% নিব হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এইটার মেল্টিং পয়েন্ট, মানে এই পুরো মিক্সচারের মেল্টিং পয়েন্ট আর কি, মিক্সচারের মেল্টিং পয়েন্ট অলমোস্ট 600 ডিগ্রি সেলসিয়াসের মতো। সো এটা কিন্তু ওই 800 ডিগ্রির মতো অতটা কস্টলি হবে না, 600 অ্যাচিভ করাটা 800 তুলনায় কিছুটা ইজি, যার ফলে আমার অতটা খরচ হবে না যতটা হওয়ার কথা ছিল। তাহলে কি করছি, সোডিয়ামের গলনাঙ্ক 801 ডিগ্রি অনেক বেশি থাকার কারণে আমরা গলনাঙ্ক কমানোর ট্রাই করছি। এর জন্য কি ইউজ করা হয়েছে, 40% সোডিয়াম ক্লোরাইড আর 60% ক্যালসিয়াম ক্লোরাইড মিক্সচার ইউজ করা হয়েছে, যার গলনাঙ্ক অলমোস্ট 600 ডিগ্রি সেলসিয়াসের মতো। এরপর এই মিক্সচারটাকে আমরা মেইনলি ডাউন প্রসেসে অ্যাড করেছিলাম। এই যে আমার একটা যন্ত্র ছিল এরকম একটা হপারের মতো, আমি দেখেছিলাম এখান থেকে আকরিক ঢুকতেছে। এই আকরিকটা আসলে কি, সোডিয়াম ক্লোরাইড 40% প্লাস
ক্যালসিয়াম ক্লোরাইড 60%। এইটাই আসলে ইনপুট দেওয়া হয়েছিল। এই যে আকরিক লেখা আছে, এটা আসলে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড, এটা 60%, এটা 40%। এইটা ইনপুট দেওয়া হয়েছিল যাতে আমার এতটা বেশি টেম্পারেচার অ্যাচিভ করতে না হয়। বোঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে প্রসেসটা যদি আমি আরেকবার একটু লিখে দিই, একদম জাস্ট বাংলা লিখতেছি আর কি, বাংলাতে লেখা। সোডিয়ামকে তার আকরিক সোডিয়াম ক্লোরাইড থেকে ডাউন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। ইংলিশ ভার্সনগুলো তোমরা ইংলিশে লিখে নিবা, বাংলাগুলো বাংলাতে লেখো।
এটাই হচ্ছে ডাউন প্রসেসের কথা। এই যা যা লিখছি বাংলাতে এগুলো একটু ইংলিশে লিখতে হবে। আমি একটু পড়ে শোনাচ্ছি কি লিখছি। সোডিয়ামকে তার আকরিক সোডিয়াম ক্লোরাইড থেকে ডাউন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। সবাই বুঝতে পারছে ডাউন পদ্ধতির নাম হচ্ছে এটা। সোডিয়াম ক্লোরাইডের গণনাঙ্ক 60°C, যা অনেকটাই বেশি, যা কমানোর জন্য কি করা হয়, 40% সোডিয়াম ক্লোরাইড ও 60% ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণ মেশানো হয়, যার গণনাঙ্ক হচ্ছে কত, 600°C। অতঃপর ব্রাইন মানে সোডিয়াম ক্লোরাইড, একটু আগে বলছি ব্রাইন কি জিনিস। ব্রাইন মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কি কনসেন্ট্রেটেড সলিউশন, কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড, মানে এখানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে লবণটা বেশি আছে, পানি কম আছে। হ্যাঁ, এই যে সলিউশনটা বানাইছে এর মধ্যে পানি কম থাকবে, সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনটা কি বেশি থাকবে, যার ফলে হাইড্রক্সিল অ্যানোডে না গিয়ে ক্লোরিন অ্যানোডে যায়। এটা চ্যাপ্টার 8-এর পড়া, এই জন্য বলছিলাম যে চ্যাপ্টার 8-এর ধারণাটা লাগবে। এখানে যদি কনসেন্ট্রেটেড না নিয়ে নর্মাল সলিউশন নিতা, তাহলে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস পাইতা বা অক্সিজেন পাইতা, পানি উৎপন্ন হইতো তখন। সো প্রসেসটাই চেঞ্জ হয়ে যাইতো, ডাউন থাকতো না তখন। তো আমাদের কাজটা হচ্ছে সোডিয়াম বের করা। তো আমরা এই জন্য কী করছি, ব্রাইন নিছি, সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেটেড সলিউশন ব্রাইন ইউজ করছি। ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণকে বড় ট্যাঙ্কিতে রাখছি। ট্যাঙ্কের তলাতে কি গ্রাফাইট একটা অ্যানোড টি শেপের, এবং পাশের দুই দিকে বৃত্তাকার আয়রন ক্যাথোড ইউজ করা হয়েছে, এবং মাঝখানে ডায়াফ্রাম লেখানো দেওয়া হয়েছে, যেটা ছবিতে দেখানো আছে, লেখা হয়নি। বিদ্যুৎ চালনা করে তাপমাত্রা 600 আনা হবে, যাতে সব কিছু গলে যায়, লিকুইড অবস্থায় থাকে সব কিছু। তাহলে গলিত অবস্থায় অ্যানোডে ক্লোরিন জারণ হবে, সেই রিয়াকশনটা দেখানো হয়েছে নিচে, এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়।